দেখেন একটু শুনেন আলোচনাটা। আমার বাবা যখন জেলখানায় আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন, আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন, ওখানেই বাবা চেয়ারে বসে পড়েছেন। বলছে আমার 35 বছরের সন্তান, তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে, আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে এখানে বলে যখন চেয়ারে বসে গেছেন, আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন। সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর কোলে ধাবিত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, আফসোস নেই। কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন, আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছে, খালুজান একটু ধৈর্য ধরেন, আমার বাবা দ্ব্যর্থহীন কণ্ঠে চেয়ারে বসা থেকে আবার দাঁড়িয়েছেন। পুলিশের লোকেরা ভালো করে কান খুলে শোনো, আমার 4 ছেলেকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি। আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগে, আমি সিরাজউদ্দিন তাতে খুশি আছি। আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না। আমার সাথে আমার বাবা লড়াই করেছেন, আমার সাথে আমার মা লড়াই করেছেন, আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন, আমার সাথে আমার সামনে বসা সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ লড়াই করেছেন। রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত। আমি মাঝে মধ্যে বলতাম, ভাই তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, আমি ওখানে গিয়ে থাকি, এত কষ্ট আর শুনতে ভালো লাগে না। এই পরিবার আমাকে বলেছে, তোমাকে আমাদের ঘর নিয়ে, আমাদের বাড়ি নিয়ে, আমাদের পরিবারের সদস্যদের কিনে, এমনকি আমার বাবা বানিয়েও তোমাকে চিন্তা করতে হবে না। আমার এই সেজ ভাই মনিরুল ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে, যদি আমি বেঁচে থাকি, আমার বাবা মা আল্লাহর উপর ভরসা করে আমি দেখে রাখবো, তুমি আল্লাহর দ্বীনের জন্য কাজ চালিয়ে যাও। আমার ভাইয়েরা, আমাদেরকে কেউ থামাই দিতে পারবেন না, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই তরুণ, এই ছাত্র সমাজ শুধু 2024 সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই। এই তরুণ ছাত্র সমাজ 1971-এ ভূমিকা রেখেছে, 47-এ ভূমিকা রেখেছে, 52-এর আন্দোলনে ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে, তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে, ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই জন্য আমরা তরুণ এবং ছাত্র সমাজকে নিয়ে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে, যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে 2008 সালে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন, 2008 সালে তার ভোট ছিনতাই করা শুধু হয় নাই। আমার আগে একটু বক্তা একজন বলেছেন, এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে, শুধু দামি নির্বাচন হয় নাই, দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে, দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল। এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে, আমাদের একজনের ভোট আর একজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে। আমি সেই তরুণ যুবকদের, ছাত্রদের কাছে জানতে চাই, তোমাদের রক্তের উপরে দিয়ে যেই বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক, আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করুক, এটাকে আমরা কেউ দেখতে চাই? যদি দেখতে না চাই, তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে, আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিস্টদের উৎখাত করার মধ্য দিয়ে, দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের খবর রচনা হয়েছে, আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়ানো এই বাউফলবাসী দেখতে চায় না। কনকদিয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। কনকদিয়ায় আমাদের এক ভাইকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে, সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেফতারের দাবি করছি। বাউফলে নতুন করে আর কোন সন্ত্রাসীদেরকে সহ্য করা হবে না। কেন?
এই তরুণ যুবকদেরকে বিগত 17 বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে ক্রেস্ট এবং কলম। আমরা তোমাদের অস্ত্রের জবাব ক্রেস্ট এবং কলম দিয়ে দিয়েছি। সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান, অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন, ভুল পথে হাঁটছেন। কল্যাণ হবে না। বাউফলবাসী এটা ভালোভাবে নিবে না, নিচ্ছে না। আজ বাউফলবাসী রাস্তায় রাস্তায় বলেছে, আমাকে ভাইয়েরা বলেছে, আমি 2-3 বার এখান থেকে কোনো কারণে বের হয়েছি, অটো রিক্সায় উঠেছি, গিয়েছি, আসছি মেহমানদের প্রয়োজনে। অটো রিক্সার আমার সম্মানিত ভাইয়েরা বলেছে, কেউ ভাই বলেছে, কেউ স্যার বলেছে, আমি বলেছি আমাকে স্যার বললেন না। কয় স্যার আমাদের ঈদ তো 7 তারিখে হয় নাই। আমি বললাম কয় তারিখে হয়েছে? 8 তারিখ। বলছে না 8 তারিখে হয় নাই। আমি বললাম কয় তারিখে হয়েছে? 9 তারিখে হয়েছে। বলছে না 9 তারিখে হয় নাই। আমি বললাম কবে ঈদ হয়েছে আপনাদের? বলছে আমাদের ঈদ হয়েছে স্যার আজকে 10 তারিখ। আমি বললাম কেন? বলছি ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন, তার পরের দিনও আমাদের বাউফলে এত অটো রিক্সার সংকট হয় নাই। আজকে এত অটো রিক্সা এবং গাড়ি নিয়ে আমরা যখন আসছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা সন্তানদেরকে বলেছি তোমাদের টাকা দিতে হবে না, তোমাদেরকে এমনি নিয়ে যাব। কোন কোন ক্ষেত্রে অভিভাবকদের বলেছে আপনাকে টাকা দিতে হবে না, আপনার সন্তানদেরকে আমরা বহন করে নিয়ে যাব, কারণ এরকম একটা সন্তান আমার থাকলে আমি নিয়ে যেতাম। সেই সন্তানদের নিয়ে ছাত্র শিবির ভাবে, সেই ছাত্র শিবিরকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। আপনারা তরুণ এবং যুবকদের দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন, আমরা তাদের হাতে কোরআন পৌঁছে দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আমরা এই বাউফলে 2006 সালে আমি ছাত্র শিবিরের কর্মী হিসাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম, এই বাউফলে যদি জামাত ইসলামী ছাত্র শিবিরের চেয়ে একজন কোন নেতা আমাদের তরুণ এবং যুবকদের আত্মকর্মসংস্থান, চাকরি, তাদের বেকারত্ব দূরীকরণে জামাত এবং ছাত্র শিবিরের চেয়ে কেউ ভূমিকা পালন করে থাকে, তাহলে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না। তারা এই যুবকদেরকে ব্যবহার করে নাই, শুধু কারো কাছ থেকে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা নিয়েছে, তার চাকরি দিতে পারে নাই, সেই টাকাও ফেরত দেয় নাই। এই ঘটনা বাউফলে আছে না নাই? এই সাক্ষী আপনারা আছেন না নাই? আর জামাত ইসলামী ছাত্র শিবির আমাদের কাছে যখন চাকরির জন্য বলে না, আমরা তাদের কাছে গিয়ে বলেছি তুমি শিক্ষিত, তুমি বেকার, তোমার আত্মকর্মসংস্থানের দায়িত্ব ছাত্র শিবির ইসলামী জামাত ইসলামী গ্রহণ করবে। করেছি বলে অভিজ্ঞতা থেকে বলছি। সে একটা বায়োডাটাও নিয়ে যায় নাই, আমার টেবিলে বসাইছি। কম্পিউটার অপারেটরকে ডেকেছি, কম্পিউটার অপারেটর আসেন, এই ভাইকে নেন, ভাইকে বায়োডাটা পূরণ করান, পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে ওই ভাইকে ছেড়ে দেন। ওই বায়োডাটা আমি এক অফিসে পাঠিয়েছি। এটা আজকের এই ভালো সময়ের কথা না, যখন আমরা পালিয়ে বেড়াই, শুধু না, যখন আমাদের পিছনে পিঁপড়ার মতো গোয়েন্দা লাগিয়ে রাখা হয়েছিল, যখন আমাদের কোরআন প্রশিক্ষণ ক্লাস থেকে আমাদেরকে গ্রেপ্তার না গুম করার পরিকল্পনা করেছিল, সেই সময় এই ভাইকে আমি কোন এক অফিসে পাঠিয়েছি। ওই অফিস থেকে ফোন করেছে, আপনার বায়োডাটাটায় শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা সাইন আছে, আপনি কোনাকে চেনেন? বলছে না চিনি না। ভয়ে বলছে না ওনাকে চিনি না। বলছে আপনি কোন এলাকার? বলছে না আমি ওনার এলাকারও না। বলছি যে তাহলে ওনার সাইন কোথায় পেলেন? পয়সা আর এটা বোধহয় কেউ ভুলে দিচ্ছে, আমাকে ফোন করছে অফিস থেকে। বলছে মাসুদ ভাই আপনার সাইন দেওয়া একটাই পাইলাম, ভাবলাম আপনি পাঠাইছেন, ছেলেটা নিশ্চয়ই ভালো হবে। নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, সে স্বীকারই করতে চায় না। আমি ফোন করলাম, ভাই অফিস থেকে বোধহয় আপনাকে ফোন করছিল। বলে মাসুদ ভাই, আবার একবার স্যার কয়, একবার ভাই কয়, মানে ভয় পেয়ে গেছে। তা বললাম ফোন করছিল কোন অফিস থেকে? বলছে যে স্যার ফোন করছিল। আমি বললাম কি বলছেন? বলছি যে স্যার আপনারে আমি চিনি না, কারণ আমি মনে করছি আপনারে যদি চিনি তাহলে আমারে পুলিশ ধরে নিয়ে যাবে, যদি আপনারে চিনি এই কথা বলি তাহলে আমার পরিবারের নামে মামলা দিবে। এই ঘটনা বাউফলে ঘটছে না? ঘটে নাই। এই পরিণতি বাউফলে হয়েছে না হয় নাই? আমি বললাম আপনার কোনো ভয় নাই, অফিসে যাবেন, দেখা করবেন, আশা করি আপনার একটা কর্মসংস্থান, জীবিকার হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন।
বলছে যে স্যার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করেন না, দেশের পরিস্থিতি তো বোঝেন স্যার, আমরা গরিব মানুষ। এই পরিস্থিতিকে মাথায় রেখে বাউফলে অন্তত কয়েক হাজার তরুণ যুবককে আমরা আত্মকর্মসংস্থানের জন্য বাউফলে এসে ঢাকায় ডেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা তাদের কর্মসংস্থান দিয়ে বলেছি, বেকারত্বের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য জামাত ইসলামী ছাত্র শিবির তোমার পাশে আছে। এই তো গেল ছাত্রের কথা, তরুণের কথা। অভিভাবক ফোন করেছে, মাসুদ তুমি আমাদের বাউফলের সন্তান, তুমি জামাত করো না, তুমি কোন দল করো এটা আমাদের জানার দরকার নেই। আমি বললাম আমারও জানার দরকার নেই, আমি জামাত ইসলামী করি ঢাকায়, আমি রাজনীতি করি ঢাকায়, আমার বাউফলের একটা রাজনীতি আছে, সেই রাজনীতির নাম হলো বাউফলবাসী। বাউফলে আমার রাজনীতি, বাউফল আমার দলের নাম হলো, দলের নাম কি? দলের নাম কি? দলের নাম কি? বাউফলবাসী। এই কথা আজকে নতুন না, এই ভালো সময় খারাপ সময় না, সব সময় বলে এসছি, বাউফল আমার দলের নাম হলো বাউফলবাসী। আমি জানতেও চাই না আপনি মুসলিম না হিন্দু, আপনি শুধু জিজ্ঞেস করে। আমার ঢাকায় অপপ্রচার আছে, অপপ্রচার মানে আমাকে একটু মৃদু ইয়া করে আমাদের সংগঠনের লোকেরা আমাকে বলে, মাসুদ ভাই আপনার অফিসে তো ঢোকা যায় না। আমি বললাম কেন? বলে যে আপনার অফিসের সামনে জুতা দেখে ভয়ে চলে আসে। কি দেখে? জুতা দেখে, বুঝছেন? মানে বারান্দায় যাওয়ার পরে যে জুতার সিরিয়াল দেখে আর কি, একটার উপর আর একটা, তার উপর আর একটা, ও যে জুতার সাইজ দেখে বুঝছি যে আপনার রুমে কতজন, এই জন্য আর মাথাও দেয়নি। ও যে আপনার রুমে গিয়ে জানতে চাই যে এখানে 50 জন বসা আছেন, এর মধ্যে বাউফল করা, কয় যে আপনি এটা জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন বাউফল ছাড়া আছে কারা। আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা অত্যন্ত অহংকার, এটা আমার জন্য গর্বের যে আমি বাউফলবাসীকে এই সারার জায়গায় নিতে পেরেছি। আমি সারা দিলে, ডাক দিলে বাউফলবাসীকে বিগত 25 বছর আমার সাথে আপনাদেরকে পেয়েছি। আমি আশা করি আগামী দিনের সমস্ত রাজনৈতিক পথ মাত্রায় অতিক্রম করার জন্য এর চেয়েও যদি ভয়ঙ্কর পথ এই বাউফলবাসীকে আবিষ্কার করে, সেই পথ অতিক্রম করার জন্য অতীতের চেয়ে সাহস, বলিষ্ঠতা নিয়ে আপনারাও আরো বেশি ভূমিকা পালন করার জন্য আগ্রহী থাকবেন। আমার সম্মানিত বাউফলবাসী, আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না। আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে যে এখন আমাকে যারা পছন্দ করতেন, আগেও যে এই কিছুদিন আগেও যারা পছন্দ করতেন, তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয়, ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি? আমি বললাম হ্যাঁ লাগবে, কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না। দর্শকের ভোট কি বাউফলবাসীর লাগবে? মাসুদের লাগবে? আপনি কি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতব? এই ভয় যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে, তাহলে আজকে আপনারা অনুমতি দিয়ে দেন, আমি ওই ভয়ের কাছে মাথা নত করব। কোন চাঁদাবাজ যদি শফিকুল ইসলাম মাসুদকে এই ভোটের ভয় দেখায়, আপনারা আমাকে অনুমতি দিতে হবে, ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথা নত করব। আমি পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছি, চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদদের বিজয়ের প্রয়োজন নাই। আমরা চাঁদাবাজ, দখলদার, মাদক, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয়। এই বিজয় অব্যাহত থাকবে, এই লড়াই অব্যাহত থাকবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের সাথে বাউফলবাসীও বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারাও ভূমিকা রাখবে। না, আজকে আপনাদের অনুমতি দিতে হবে যে ভাই সবার ভোটেতে লাগবে, সুতরাং চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। বললেও গোপনে টোপনে বলেন, প্রকাশ্যে বললেন না। আমাকে মাঝে মধ্যে স্লিপও দেয়, মেসেজও দেয়, আমাকে 2-4 জন শুভাকাঙ্ক্ষী ফোনও করে, কয় মাসুদ তুমি এলাকায় যখন কথা বলবা তখন একটু মিষ্টি মিষ্টি কথা বলবা। কি কথা? কি কথা? মিষ্টি মিষ্টি। তা আমি বললাম মিষ্টি মিষ্টি বেশি হইলে তো ডায়াবেটিসের সমস্যা আছে, বেশি মিষ্টি হইলে ডায়াবেটিসের সমস্যা আছে। আমি বাউফলবাসীকে ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে চাই না, চাই না। এই বাউফলবাসীর কাছে আজ জানতে চাই, শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামী ছাত্র শিবিরকে মিষ্টি মিষ্টি কথা বলে অন্যায়কারীদের সাথে, মাদক কারবারীদের সাথে, চাঁদাবাজদের সাথে,
দখলদারদের সাথে, সন্ত্রাসীদের সাথে আপোষ করে চলবো নাকি লড়াই করে চলবো? এই লড়াই আমরা সবাই আছি, আছি বাউফলবাসী। আমার ভাই এবং বন্ধুগণ, আমি আজকে খুব নিজেকে কন্ট্রোল করে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি যে বাউফলে আজকে কোনো গরম কথা বলবো না, কোনো কড়া কথা বলবো না। সত্যি বলছি, আসর পড়েছি, একটু পরে মাগরিব হবে, আল্লাহ সাক্ষী করে বলছি, ইমানটাকে মানাইতে পারি না, নিজের বিবেককে সামলাইতে পারি না। নামাজ পড়া যে আল্লাহর বিধান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সেই আল্লাহর বিধানে আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য একটা দল, একটা মত, একটা গোষ্ঠী, একদল মানুষকে বেরি করেছি আমি, তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে এই জন্য পাঠিয়েছি আমি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা শুধু ভালো কথা বলবে, অন্যায় প্রতিবাদ করবে না। বুঝা শুনে বলেন ভাই, এই অন্যায়ের প্রতিবাদ করবে, এটা জামাত ইসলামের কথা, এটা ছাত্র শিবিরের কথা, এটা শফিকুল ইসলাম মাসুদের বাপের কথা, এটা শফিকুল ইসলাম মাসুদের নেতার কথা। কার কথা? কার কথা? যে আল্লাহর কথায় নামাজ পড়ি, ওই আল্লাহর কথায় অন্যায়ের প্রতিবাদ করবো না, করবো না। আপনি যদি ফতুয়া দিয়ে দিতে পারেন, মাসুদ তুমি এখন থেকে আর নামাজ পড়বা, কিন্তু আল্লাহর নির্দেশে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে না, তোমার আমি ফতুয়া দিয়ে দিলাম, তুমি জান্নাতি, আমি আজকে থেকে ভাই ভালো হয়ে গেলাম, একবারে ভালো হয়ে গেছি। কিন্তু আপনাকে আমার দায়িত্ব নিতে হবে জান্নাতের। আপনাকে বলতে হবে তুমি নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবা, অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই। আমার সামনে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক তুল্য ওলামায়ে কেরামরা বসে আছেন। যখন তোমার সামনে কোনো অন্যায় হতে দেখবা, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতিউ, তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, যদি না পারো ফাবি লিসানিহি, মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতিউ, যদি তাও না পারো ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা এমন ভাবে প্রদর্শন করো যেন সে টের পায় তুমি তার অন্যায়ের প্রতিবাদ করতে সক্ষম হয়েছে। আমার অন্যায়ের প্রতিবাদ করো যদি কেউ টেরই না পায়, তাহলে আমাকে ইসলাম নাম দিয়েছে বোবা শয়তান। এখানে বোবা শয়তান হতে রাজি আছেন কেউ? তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে না, হবে না? শেষ কথা, অনেক আগাছা হয়েছে, সূর্যের আলো আপনার ঘরে আসে না, আপনি আগাছাকে যত্ন করে আরো বড় করবেন না, ওই সূর্যের আলো পাওয়ার জন্য আগাছাগুলো দমন করবেন না, কাটবেন না, মূলোৎপাটন করবেন? কি পাওয়ার জন্য? সূর্যের আলো পাওয়ার জন্য। ফসল, জমি এবং আগাছা একসাথে হয়েছে, আপনি লাগান নাই, ফসল পাওয়ার সুবিধার্থে আগাছা উৎপাটন করতে হয় না, হয় না? আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় না, হয় না? আমরা টুকটাক কৃষি পরিবারের সন্তান, আপনারাও কৃষি পরিবারের সাথে সম্পর্ক আছে। ফসলের সুবিধার্থে যদি আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় কৃষককে, এই বাউফলে যদি আগামী দিনে কল্যাণ, অগ্রগতি, উন্নতি পেতে হয়, তাহলে অন্যায় অসত্যের বিরুদ্ধে আমাকে আপনাকে লড়াই করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, এই বাউফল আপনার, এই বাউফল আমার, এই বাউফল আমাদের। এই বাউফলে আগামী দিন আমি বলেছি কোনো এমপি হতে দেওয়া হবে না। আমরা কোন এমপি চাই না। কোন এমপি? যে এমপি হয়ে ব্যক্তি এবং পরিবার তার দলকে, ওই বাউফলকে নিজের মালিকানা দাবি করে। এই দাবি করা দল এবং এমপি মন্ত্রী আমরা বাউফলে পাইছি না, পাই নাই? আগামী দিনে বাউফলে মালিকানার সর্বস্ব কোন এমপি আমরা হতে, আগামী দিনে এমপি হবে 4.5 লক্ষ মানুষ, এখানকার জনপ্রতিনিধি হবে তাদের সেবক, এখানকার এমপি মন্ত্রীরা হবে তাদের খাদেম। আমরা এমপি নামের আর কোন শাসক, কোন শোষক এই বাউফলে দেখতে যদি না চান, তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি বলছি না ছাত্র এবং তরুণেরা তোমাদের শুধু কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব, তোমরা তো তারা, তোমরা তারা যারা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল পাহারা দিয়ে
2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন আরেকটা স্বাধীনতা এনে দিয়েছো। তারা শুধু কেন্দ্র পাহারা দিবে না, বাউফলকে পাহারা দিয়ে গোটা বাউফলকে বাংলাদেশের মর্যাদার উন্নতিতে নিয়ে যাবে। এই দায়িত্ব কি পালন করতে রাজি আছি সবাই? আমরা কি শুধু কেন্দ্র পাহারার দেব না, পুরো বাউফল পাহারা দেব? আমরা বাউফলের পাহারাদার হয়ে জনগণের সেবক হিসাবে ভূমিকা পালন করব। সেই দায়িত্ব যদি আপনারা কাঁধে কাঁধ মিলে করতে পারেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই। আমি এই কলেজে কাল প্রথম যখন পা রাখি, আমি মসজিদে আমার সম্মানিত মুসল্লিদের কাছে বলেছি, আমার মরহুম শ্রদ্ধাভাজন অধ্যাপক সিরাজউদ্দিন খান স্মৃতি বিজড়িত বাবার এই কলেজের সামনে